আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই ও বোনেরা, আজকে আমরা যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1, এবং এই অধ্যায়ের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। আমরা আমাদের প্রথম লাইভ ক্লাসে এই অধ্যায়েরই গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আমাদের আজকের ক্লাসে এই অধ্যায়ের সি পার্টে আসার মতো এমন দুইটি ম্যাথ নিয়ে আলোচনা করব যদি সময় থাকে। প্রথমত একটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যদি আমরা সময় পাই তাহলে আমরা আরো একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এখন এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এবং প্রশ্নে বলা হয়েছে, দ্য কিং লিমিটেড ইজ অথরাইজড টু ইস্যু 1 লক্ষ শেয়ারস অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক। একটা কোম্পানি যার নাম হচ্ছে কিং কোম্পানি, তার কাছে অথরাইজড। অথরাইজড শব্দটা দিয়ে কি বোঝায় আমি একটু ব্যাখ্যা করি। তিনটা শব্দ আপনাদের জানা উচিত। একটা হচ্ছে অথরাইজড, একটা হচ্ছে ইস্যুড, আর একটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। যারা ভিডিওস গুলো দেখেছিলেন ইউটিউব থেকে, ওইখানে তারা এই অথরাইজড, ইস্যুড, আউটস্ট্যান্ডিং এই তিনটা ব্যাপার নিয়ে হয়তো কিছুটা জানেন। আমি তারপরে এখানে একটু শর্টকাট ব্যাখ্যা করব। যেমন ধরেন, আমার একটা মুরগির খামার আছে এবং ওই খামারে 1000 মুরগি আছে। ওই 1000 হচ্ছে অথরাইজড, এবং আমি ওই 1000 মুরগি থেকে 200 মুরগি বাজারে বিক্রি করতে নিয়ে গেলাম। এই 200 হচ্ছে ইস্যুড, এবং আমি 180টা মুরগি বিক্রি করতে পারলাম। এই 180টা হচ্ছে আউটস্ট্যান্ডিং। আমার কাছে বিক্রি করার মতো যতটা শেয়ার আছে, যতটুকু সামর্থ্য আছে, এটা হচ্ছে অথরাইজড, অনুমোদিত। এখানে দেখেন, আমার কাছে বিক্রি করার মতো সামর্থ্য আছে 1 লক্ষ শেয়ার। এখন এই 1 লক্ষ থেকে বাজারে যতটা বিক্রি করব, ওইটা হচ্ছে আমার ইস্যুড। এবং সামটাইমস আমি কি করি, আমি কিছু শেয়ার বাজার থেকে অ্যাজ আ ট্রেজারি আমি কিনে আনি। কিনে আনার পর কিন্তু আমার বাজারে আর ওই পরিমাণ শেয়ার রইল না। যেমন ধরেন, আমার এখানে তো 1 লক্ষ শেয়ার আছে আমার সামর্থ্যে, এর মধ্যে আমি 50,000 শেয়ার বিক্রি করে দিলাম। তাহলে এই 50,000 হচ্ছে ইস্যুড, এবং আমি কোনো কারণে 2,000 শেয়ার বাজার থেকে কিনে আনলাম অ্যাজ আ ট্রেজারি। তাহলে আমার বাজারে কতটা শেয়ার রইল? 48,000, মানে 48,000 শেয়ার আমার বাজারে রইল। ওই 48,000 হচ্ছে আউটস্ট্যান্ডিং। আশা করি এই তিনটা শব্দ আপনারা বুঝতে পারেন, অথরাইজড, ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং। এখানে যে কিং লিমিটেড, তাদের 1 লক্ষ শেয়ার আছে বাজারে বিক্রি করার মতো, এবং এক একটা শেয়ারের তারা ডিসাইড করেছিল ভ্যালু হবে 5 টাকা করে। আর এটা কেমন শেয়ার? আমরা জানি 3 ধরনের স্টক নিয়ে এই অধ্যায়টা আলোচনা করে। 1 নম্বর হচ্ছে কমন স্টক, 2 নম্বর প্রিফার্ড স্টক, এবং 3 নম্বর হচ্ছে ট্রেজারি স্টক। এইখানে তারা কমন স্টক নিয়ে আলোচনা করছে। ইন ইটস ফার্স্ট ইয়ার, প্রথম বছরে, কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং স্টক ট্রানজ্যাকশন। প্রথম বছর কিং লিমিটেডের যে সকল লেনদেনগুলো ছিল, ওইগুলো নিচে দেওয়া আছে। জানুয়ারির 10, জুলাইয়ের 1, সেপ্টেম্বরের 1 এবং ডিসেম্বরের 1 তারিখ, মোট 4টা লেনদেন এখানে দেওয়া আছে। এই লেনদেনগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, একটু পরে এগুলো পড়ছি। আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট আমরা দেখি। আমাদের যে 1 নম্বর রিকোয়ারমেন্ট, এখানে বলা হয়েছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর দ্য ট্রানজ্যাকশনস। এখানে যে লেনদেনগুলো দেওয়া আছে, যে 4টা লেনদেন দেওয়া আছে, এই লেনদেনগুলোর জন্য আমাদেরকে বলেছে যে তোমরা জাবেদা দাও। আমাদেরকে জাবেদা তৈরি করতে বলছে। ওকে, ফাইন। আমরা এই যে 4টা লেনদেন, জানুয়ারির 10, জুলাইয়ের 1, সেপ্টেম্বরের 1 এবং ডিসেম্বরের 1, এই 4টা লেনদেনের জন্য আমরা 4টা জাবেদা দিব প্রথমে। এটা আমাদের ফার্স্ট যে রিকোয়ারমেন্ট সেটা। এখন আমাদের জানুয়ারির 10 তারিখে কি বলেছে? জানুয়ারির 10 তারিখে বলেছে ইস্যুড 40,000 শেয়ারস অফ স্টক এট টাকা 8 পার শেয়ার। দেখেন, আমাদের কাছে সামর্থ্য ছিল কতটা শেয়ার বিক্রি করার মতো? 1 লক্ষ শেয়ার। ওই যে অথরাইজড টু ইস্যু, আমাদের ইস্যু করার মতো সামর্থ্য আছে 1 লক্ষ শেয়ার। কিন্তু আমরা জানুয়ারির 10 তারিখে কতটা শেয়ার ইস্যু করেছি বাজারে? 40,000 শেয়ার, এবং এক একটা শেয়ার আমরা বিক্রি করেছি 8 টাকা করে। এখন এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা এক একটা শেয়ার ডিসাইড করেছিলাম 5 টাকা করে,
কিন্তু আমরা বেশি দামে বিক্রি করলাম। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বেশি দামে বিক্রি করলে ব্যাপারটা কি। আমরা এই লেনদেনটা জাবেদের একটু দেখি। দেখেন এখানে রিকোয়ার্ড 1 জানুয়ারির 1 তারিখ না হয়ে এখানে জানুয়ারির 10 তারিখ হইতে আমি ভুলে এখানে জানুয়ারির 1 তারিখ লিখেছি। তো আপনারা জানুয়ারির 10 তারিখে লিখবেন। আমরা 40,000 শেয়ার বিক্রি করেছি। নিশ্চয়ই আমাদের নগদ টাকা ব্যবসায় এসেছে। আর যদি ব্যবসায় নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট। এই জন্য আমরা কি লিখেছি? ক্যাশ ডেবিট। 40,000 শেয়ার বিক্রি করেছি এবং এক একটা শেয়ার বিক্রি করেছি 8 টাকা করে। তো ওই হিসাবে আমাদের কত টাকা ব্যবসায় এসেছে? 3,20,000 টাকা। এখন কোন কারণে টাকাটা এসেছে? কমন স্টক বিক্রি করার কারণে। এই জন্য কমন স্টক ক্রেডিট। এখন আমরা জানি কমন স্টক বরাবর, প্রিফার্ড স্টক বরাবর এবং ট্রেজারি স্টক বরাবর সবসময় অরিজিনাল যে ভ্যালু, অরিজিনাল যে মূল্য ওইটা বসে। আমরা কতটা শেয়ার বিক্রি করছি? আমরা বিক্রি করছি 40,000 শেয়ার এবং এক একটা শেয়ারের অরিজিনাল ভ্যালু কত টাকা? এই যে দেখেন প্রশ্নে কিন্তু দেওয়া ছিল যে এক একটা শেয়ারের অরিজিনাল ভ্যালু হচ্ছে 5 টাকা করে। সুতরাং কমন স্টক বরাবর ওই 5 টাকায় আমাদেরকে বসাতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের অরিজিনাল মূলধন। 40,000 শেয়ার বিক্রি করেছি এবং এক একটা শেয়ারের অরিজিনাল ভ্যালু হচ্ছে 5 টাকা করে। সুতরাং আমাদের কমন স্টক বিক্রি করে যে অরিজিনাল মূলধন সেটা হচ্ছে 2 লক্ষ টাকা। এখন এই যে আমরা 3 টাকা করে অতিরিক্ত আদায় করলাম, এটা হচ্ছে অধিহার। বেশি দামে বিক্রি করলে এটাকে কি বলা হয়? অধিহার। সাধারণত এখন শেয়ারগুলো অধিহারে বিক্রি করা হয়। এখন এই যে অতিরিক্ত দামে বিক্রি করা হয় ওইটাকে কি বলা হয়? পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। যেহেতু কমন স্টক বিক্রি করেছি সুতরাং কমন স্টক। কতটা শেয়ার বিক্রি করেছি আমরা? 40,000 শেয়ার বিক্রি করেছি এবং এক একটা শেয়ার থেকে কত টাকা অতিরিক্ত সংগ্রহ করেছি? 3 টাকা করে। সুতরাং 1,20,000 টাকা আমরা অতিরিক্ত সংগ্রহ করেছি। ভেরি সিম্পল। এরপরে আমরা আমাদের 2 নম্বর যেই লেনদেন, জুলাইয়ের 1 তারিখ, এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে বলা হয়েছে ইস্যুড, আমরা আবারও ইস্যু করেছি 10,000 শেয়ার অফ স্টক ফর আ ল্যান্ড। এইবার কিন্তু আমরা শেয়ার ইস্যু করে নগদ টাকা পাইনি, আমরা একটা জমি পেয়েছি। কতটা শেয়ার ইস্যু করেছি এটা খেয়াল করার ব্যাপার, যে আমরা 10,000 শেয়ার ইস্যু করেছি একটা জমির জন্য। দ্য ল্যান্ড হ্যাড অ্যান আস্কিং প্রাইস অফ টাকা 90,000। এই যে ল্যান্ড, এটার একটা আস্কিং প্রাইস আছে। যেই লোকটা, এই জমির মালিক, সে বলছে ভাই আমার এই শেয়ারটার মূল্য 90,000 টাকা। কিন্তু ভাই সে তো কত কিছুই বলবে তার জমি নিয়ে, আমার তো ভাই ওইটা দেখার দরকার নেই। এই আস্কিং প্রাইসের অ্যাকচুয়ালি কোনো কাজ হয় না। যারা ইউটিউবে ভিডিওস গুলো দেখেছিলেন ওইখানে আমি এই ব্যাপারটা নিয়ে হয়তো আলোচনা করেছিলাম যে কোনো সম্পত্তি কিনলে ওই সম্পত্তির যে আস্কিং প্রাইস দেওয়া থাকে ওইটার আসলে কোনো কাজ নাই। যদি কোনো ফেয়ার প্রাইস দেওয়া থাকে তাহলে ওইটার কাজ হবে। যেহেতু আস্কিং প্রাইস দেওয়া আছে, এই 90,000-এর কোনো কাজ আমাদেরকে করতে হবে না। এখন একটু খেয়াল করে দেখেন আমরা কতটা শেয়ার ইস্যু করেছি? 10,000 টাকা করে। 10,000 শেয়ার ইস্যু করছি একটা ল্যান্ডের জন্য। এরপরে দেখেন এখানে একটা কথা আছে শেষের দিকে, দ্য স্টক ইজ কারেন্টলি সেলিং এট 8 টাকা 25 পয়সা পার শেয়ার। এক একটা শেয়ারের বর্তমানে যে বাজার মূল্য আছে সেটা হচ্ছে 8 টাকা 25 পয়সা। এই বাজার মূল্যটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কথাটা ভালো মতো খেয়াল করেন যে শেয়ারের যে বাজার মূল্যটা দেওয়া থাকবে ওই বাজার মূল্যটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি সম্পত্তির কোনো ফেয়ার ভ্যালু দেওয়া না থাকে, যদি সম্পত্তির ফেয়ার ভ্যালু দেওয়া থাকে তাহলে ব্যাপারটা আলাদা। যদি সম্পত্তির কোনো ফেয়ার ভ্যালু দেওয়া না থাকে তাহলে শেয়ারের যেই বাজার মূল্যটা দেওয়া আছে এইটা অনেক বেশি ইফেক্টিভ হয়ে যায়। এখন খেয়াল করে দেখেন আমাদের যেই জাবেদা ওইখানে আমরা যাই। আমরা আমাদের যে প্রথম জাবেদাটা ছিল ওইখানে আমরা শেয়ার বিক্রি করে নগদ টাকা পেয়েছিলাম, এই জন্য আমরা ক্যাশ ডেবিট দিয়েছিলাম। কিন্তু এখানে কিন্তু আমরা নগদ টাকা পাই নাই, আমরা পেয়েছি একটা জমি। আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে সম্পদটা ডেবিট দিকে যায়। আমাদের ল্যান্ড ডেবিট। আমরা কতটা শেয়ার ইস্যু করেছিলাম? 10,000 শেয়ার ইস্যু করেছিলাম এবং এক একটা শেয়ারের মার্কেট প্রাইস কত টাকা করে আছে? 8 টাকা 25 পয়সা। এই মার্কেট প্রাইসটাই এখানে আমাদের জমির মূল্য হিসেবে ডিসাইড করা হবে। যে 10,000 শেয়ার এবং এক একটা শেয়ারের মার্কেট প্রাইস তখন কত ছিল? 8 টাকা 25 পয়সা। তাহলে আমাদের কত টাকা আসলো? 82,500 টাকা। এখন আমরা এই যে জমিটা পেলাম কিসের বিনিময়ে পেলাম? কমন স্টকের বিনিময়ে, তাই না? সুতরাং কমন স্টক ক্রেডিট। এখন এক একটা কমন স্টকের অরিজিনাল ভ্যালু কত? আমরা জানি কমন স্টক বরাবর অলওয়েজ
অরিজিনাল যে ভ্যালু সেটাই হয়। কত টাকা? 5 টাকা। 10,000 গুণ 5 মানে 50,000 টাকা। এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে আমরা 5 টাকার কমন স্টকটা কত টাকা মূল্যে আমরা জমির বিনিময়ে নিলাম? 8 টাকা 25 পয়সা। এখন আমরা কত টাকা বেশি এখান থেকে আদায় করতে পারলাম? একটু খেয়াল করে দেখবেন যে আমরা 5 টাকার বিনিময়ে কিন্তু আমরা 8 টাকা 25 পয়সা এখান থেকে আদায় করতে পারছি। সুতরাং আমরা অতিরিক্ত কত আদায় করতে পারছি? 3 টাকা 25 পয়সা। আর আমরা জানি শেয়ার যদি আমরা বেশি মূল্য আদায় করি ওইটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। অতিরিক্ত মূলধন আমরা সংগ্রহ করলাম, তাই না? কমন স্টক বিক্রি করে, যেটা অধিকার হিসাবে কাজ করে, একটা দায় হিসাবে কাজ করে। 10,000 শেয়ার আমরা দিচ্ছি এবং প্রতিটা শেয়ারে আমরা 3 টাকা 25 পয়সা করে অতিরিক্ত সংগ্রহ করছি। সুতরাং আমাদের পেইড ইন ক্যাপিটাল বরাবর কত টাকা? 32,500 টাকা। আমার ভিডিওস গুলোতে ইউটিউবে আমি এই ব্যাপারগুলো নিয়ে জাবেদা দিয়েছিলাম। আশা করি ওইগুলো যারা দেখেছেন তাদের জন্য এই জাবেদাগুলো খুব সহজ হবে। এরপর আমাদের যেই 3 নম্বর জাবেদা, সেপ্টেম্বরের 1 তারিখে পারচেসড 10,000 শেয়ার অফ কমন স্টক ফর দ্য ট্রেজারি এট টাকা 9 পার শেয়ার। এতক্ষণ দেখলেন জানুয়ারির 10 তারিখে, জুলাইয়ের 1 তারিখে আমরা শেয়ারে বাজারে বিক্রি করেছি। এখন বলছে আমরা বাজার থেকে 10,000 শেয়ার আমাদের কোম্পানিতে আবার পুনরায় নিয়ে আসছি অ্যাজ আ ট্রেজারির জন্য। আমরা বাজার থেকে আমরা যে শেয়ারগুলো ছেড়েছিলাম ওইগুলো আমরা আবার ব্যাক করে নিয়ে আসছি। কতটা শেয়ার নিয়ে আসছি? 10,000 শেয়ার। এবং এক একটা শেয়ার কত টাকা করে আমরা কিনেছি? 9 টাকা করে। ওকে ফাইন, সিম্পল একটা জাবেদা। যেহেতু আমাদের ট্রেজারি স্টক ব্যবসায় এসেছে সুতরাং ট্রেজারি স্টক ডেবিট। আর যেহেতু আমাদের নগদ টাকা চলে গেছে সুতরাং নগদান হিসাব মানে ক্যাশ ক্রেডিট। এক একটা শেয়ার কত টাকা করে? 9 টাকা করে, মানে 90,000 টাকা। এরপরে দেখেন আমাদের যে ডিসেম্বরের 1 তারিখে আমরা সোল্ড মানে বিক্রি করেছি 4,000 শেয়ার অফ দ্য ট্রেজারি। আমরা একটু আগে 10,000 শেয়ার অ্যাজ আ ট্রেজারি আমাদের জন্য কিনে আনছিলাম। এখন ওই 10,000 শেয়ার থেকে আমরা 4,000 শেয়ার বিক্রি করে দিচ্ছি এবং এক একটা শেয়ার কত টাকা করে বিক্রি করছি? 10 টাকা করে। খেয়াল করে দেখবেন আমরা সেপ্টেম্বরের 1 তারিখে 9 টাকা করে ট্রেজারি শেয়ার কিনে আনলাম, কিন্তু এখন বিক্রি করছি কয় টাকা করে? 10 টাকা করে। মানে ট্রেজারি স্টক বিক্রি করে আমরা কি করছি? অতিরিক্ত টাকা আদায় করছি। এখন আমাদের ডিসেম্বর 1 তারিখের জাবেদাটা কেমন হবে? যেহেতু আমরা ট্রেজারি স্টক বিক্রি করে নগদ টাকা পাচ্ছি সুতরাং নগদান হিসাব ডেবিট। 4,000 শেয়ার বিক্রি করছি আমরা এবং এক একটা শেয়ার 10 টাকা করে বিক্রি করছি, মানে 40,000 টাকা। আমরা কি বিক্রি করছি? ট্রেজারি স্টক বিক্রি করছি, তাই না? সুতরাং ট্রেজারি স্টক ক্রেডিট। যদি ব্যবসায় ট্রেজারি স্টক আসে তাহলে ট্রেজারি স্টক ডেবিট। আর যদি ব্যবসা থেকে ট্রেজারি স্টক চলে যায় তাহলে ট্রেজারি স্টক ক্রেডিট। আমরা 4,000 ট্রেজারি স্টক বিক্রি করছি। আর আমরা জানি ট্রেজারি স্টক বরাবর অলওয়েজ যে অরিজিনাল ভ্যালুটা ওইটা হয়। আর অরিজিনাল ভ্যালু কিভাবে ডিসাইড হয়? আমরা ট্রেজারি স্টক কত টাকা করে কিনে এনেছিলাম ওইটার উপর বেস করে। আমরা কত টাকা করে ট্রেজারি স্টক কিনে এনেছিলাম? 9 টাকা করে। সুতরাং ট্রেজারি স্টক বরাবর ওই 4,000 গুণ 9 মানে 36,000 টাকাই হবে। এরপরে দেখেন আমরা কিন্তু 1 টাকা করে অতিরিক্ত দামে বিক্রি করেছিলাম ট্রেজারি স্টক গুলো। মানে 4,000 ট্রেজারি স্টকে আমরা 1 টাকা করে মানে 4,000 টাকা আমরা অতিরিক্ত আর্নিং করেছিলাম। এই 4,000 টাকাই হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। এখন এই যে 4টা জাবেদা আমরা এখানে শেষ করলাম। এখানে যারা আপনারা দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন যে এই 4টা স্টক নিয়ে বা 4টা জাবেদা নিয়ে আপনাদের কার কি প্রশ্ন আছে? আপনার এই 4টা জাবেদা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টে মুভ করবো। আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই 4টা জাবেদা নিয়ে আপনারা প্রশ্ন করবেন।
জসিম আমার ভাই, অবহারের ক্ষেত্রে ওই পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস কথাটাই ব্যবহার করা হয়। যেহেতু মিস করেছেন আনিস আমার ভাই, মিস তো মিসই, আপনার টাইম মতো আসা উচিত ছিল। ওকে, যেহেতু আমাদের প্রথম রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, আসলে প্রথম রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথাও না, কজ এগুলো ওল্ড ব্যাপার। আমরা আমাদের যে 3টা ভিডিও দিয়েছিলাম ওইখানে আমরা ওই 3টি ভিডিওর মধ্যে আমরা এই জাবেদাগুলো নিয়ে অনেক বেশি ডিসক্রাইব করেছিলাম। তো ওই সেম ক্যাটাগরির জাবেদা এগুলো। এরপরে 2 নম্বর যেই রিকোয়ারমেন্টটা, এটাই হচ্ছে মূলত আমাদের সবচেয়ে বড় সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই 2 নম্বর রিকোয়ারমেন্টটা, যেখানে মিস করে পোলাপানগুলো, ওইটাই হচ্ছে এই 2 নম্বর রিকোয়ারমেন্টটা। এখানে কি বলা হয়েছে? প্রিপেয়ার এ স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন অ্যাজিউমিং দ্য কোম্পানি হ্যাড রিটেইনড আর্নিংস অফ টাকা 1,35,000। একটা স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন প্রস্তুত করতে বলছে যদি রিটেইনড আর্নিংস এর পরিমাণ 1,35,000 টাকা হয়। সাধারণত আমরা খতিয়ানের মাধ্যমে রিটেইনড আর্নিংসটা বের করি, কিন্তু এখানে রিটেইনড আর্নিংস এর টাকাটা সরাসরি দেওয়া আছে, তাই না? এখন আমাদের এই যে লেনদেনগুলো দেওয়া ছিল, চাঁদাটা হয়েছিল, ওইগুলোর উপর বেস করে আমাদের একটা কি করতে হবে? স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন প্রস্তুত করতে হবে। চলুন একটা স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন প্রস্তুত করা যাক। তবে স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন প্রস্তুত করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন প্রস্তুত করার রুলসটা কি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি আমার ভিডিওতে এই ব্যাপারটা বলেছিলাম যে কিভাবে একটা স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন প্রস্তুত করে। টোটাল ক্যাপিটাল প্লাস রিটেইনড আর্নিংস মাইনাস ট্রেজারি স্টক, এই ফর্মুলাটা ব্যবহার হয়, তাই না? টোটাল ক্যাপিটাল প্লাস রিটেইনড আর্নিংস মাইনাস ট্রেজারি স্টক। এখন টোটাল ক্যাপিটাল কিভাবে হয়? অ্যাকচুয়াল যে মূলধন, সাধারণ শেয়ার বিক্রি করে, তারপরে অগ্রাধিকার শেয়ার বিক্রি করে অথবা ট্রেজারি স্টক বিক্রি করে, যে আমরা অ্যাকচুয়াল মূলধনটা সংগ্রহ করি, তাই না? ওইটা থেকে আমাদেরকে কি করতে হবে? আমাদের যে অতিরিক্ত মূলধন, এই যে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, এই পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেসটা কি করতে হবে? এটা অতিরিক্ত মূলধন হিসেবে আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে আমাদের টোটাল পেইড ইন ক্যাপিটাল পেয়ে যাব। তারপরে আমাদের রিটেন আর্নিংসটা যোগ করতে হবে এবং সর্বশেষ ট্রেজারি স্টকটা মাইনাস করতে হবে। সিম্পল একটা কনসেপ্ট, টোটাল ক্যাপিটাল প্লাস রিটেইনড আর্নিংস মাইনাস ট্রেজারি স্টক। ভেরি সিম্পল। ওকে, এখানে খেয়াল করে দেখেন যে পেইড ইন ক্যাপিটাল, প্রথমে আমরা পেইড ইন ক্যাপিটালটা বের করেছি। এখানে আমরা শুধুমাত্র একটা শেয়ার আমরা বিক্রি করেছি, সেটা হচ্ছে কমন স্টক। আমরা কিন্তু কোনো প্রিফার্ড স্টক ছিল না, সুতরাং প্রিফার্ড স্টকের কোনো এখানে কথাবার্তাও আসবে না। আমরা কমন স্টক, কতটা কমন স্টক বিক্রি করেছিলাম? 100 টাকা করে এক একটা মূল্য ছিল। আই থিঙ্ক এখানে একটু মিস্টেক আছে। এখানে একটু মিস্টেক আছে। এখানে একটু ছোট্ট একটা মিস্টেক হয়েছে। যে আমি যে যে পিকচারটা দরকার ছিল, ওই পিকচারটা আমি আনতে পারিনি এখানে। যে কমন স্টক ইকুইটি সেকশন হোল্ডারটা, স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন, এটার যে অ্যান্সারটা, এটা অ্যান্সারটা এখানে নাই। একটু ছোট্ট একটা মিস্টেকের কারণে অ্যান্সারটা আমি এখানে আনতে পারছি না। অ্যান্সারটা আমি একটু পরে আলোচনা করব ক্লাসের শেষের দিকে। আমি একটু ব্রিফলি আলোচনা করি। অ্যাকচুয়ালি আমি শেষে দিয়ে দিব না আপনাদেরকে এই অ্যান্সারটা। আর নেক্সট ক্লাস যখন হবে না, এই চ্যাপ্টারের উপর আমরা আরেকটা ক্লাস নিব, তখন 3 নম্বর লাইভ ক্লাসে আমরা এই 2 নম্বর রিকোয়ারমেন্টটা নিয়ে আলোচনা করব। আপাতত আজকে আলোচনা করতে পারছি না, কারণ ওই যে রিকোয়ারমেন্টের অ্যান্সারটা এখানে নাই। আমি ভুলে ওই অ্যান্সারটা এখানে আনি নাই। এখানে আমি পিকচারটা আনতে পারি নাই ওই অ্যান্সারটা। তো 2 নম্বর রিকোয়ারমেন্টটা আমরা অ্যাভয়েড করবো, কজ 2 নম্বর রিকোয়ারমেন্টের যে অ্যান্সারটা, ওই অ্যান্সারটা আমি এখানে রাখতে পারি নাই। সো আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টটা উপেক্ষা করে আমরা আমাদের যে 2 নম্বর ম্যাথ, ওইখানে চলে যাব। বাট এই 2 নম্বর রিকোয়ারমেন্টটি আমরা আলোচনা করব আমাদের নেক্সট লাইভ ক্লাস ইনশাআল্লাহ। মামুনুল ইসলাম, অ্যাডভান্স অ্যাকাউন্টিং নিয়ে অনেক পেইড ক্লাসেস দেওয়া আছে, ওইগুলো আগে দেখেন, তারপরে বাকি ক্লাসের কথা চিন্তা করেন।
ওকে গাইস, যেহেতু একটা ছোট্ট মিস্টেক ছিল যে আমি আমার 1 নম্বর যে ম্যাথটা ছিল ওইটার যে 2 নম্বর রিকোয়ারমেন্ট ওইটা ছিল না, তাই না? যেহেতু 2 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সারটা আমার কাছে ছিল না, সুতরাং আপাতত 2 নম্বর রিকোয়ারমেন্ট আমরা এখানে ডিসকাস করতে পারছিলাম না। তো 2 নম্বর রিকোয়ারমেন্টটা আমরা আমাদের যে সেকেন্ড থার্ড লাইভ ক্লাসটা নিব, ওই লাইভ ক্লাস আমরা আলোচনা করব। আমাদের আজকে আমরা এই যে সেকেন্ড আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করার কথা ছিল, ওই ম্যাথটা নিয়ে এখানে আলোচনা করব। এখানে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রশ্নের মধ্যে দেখবেন প্রথমে একটা বক্স দেওয়া আছে। বক্সের মধ্যে দেখবেন কিছু ব্যালেন্স দেওয়া আছে যে কমন স্টক। কমন স্টক বিক্রি করে আমরা মোট মূলধন সংগ্রহ করেছিলাম 4,80,000 টাকা। কথাটা ভালো মতো খেয়াল করেন যে আমরা কমন স্টক বিক্রি করে আমরা কত টাকা সংগ্রহ করেছিলাম? 4,80,000 টাকা। 4,80,000 টাকা আমরা সংগ্রহ করেছি। এক একটা কমন স্টকের অরিজিনাল ভ্যালু কত? 100 টাকা করে। তাহলে বলুন তো আমরা কতটা কমন স্টক বিক্রি করেছিলাম, এই ব্যাপারটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। এইখানে তারা কমন স্টক বিক্রি করে 4,80,000 টাকা মূলধন সংগ্রহ করেছিল। আর এক একটা কমন স্টকের অরিজিনাল ভ্যালু হচ্ছে 100 টাকা করে। তাহলে তারা কতটা কমন স্টক বিক্রি করেছিল? আপনাদের কাছ থেকে এই অ্যান্সারটা আমি জানতে চাই। একটু ওয়েট করবো আপনাদের থেকে, যে এই অ্যান্সারটা একটু আপনারা কমেন্টে জানাবেন। যে কমন স্টক বিক্রি করে যেহেতু 4,80,000 টাকা মূলধন সংগ্রহ করছে, আর এক একটা কমন স্টকের ভ্যালু 100 টাকা করে, সুতরাং কতটা কমন স্টক বিক্রি করেছিল? হ্যাঁ, আমার ভাইয়েরা আপনারা অনেকেই ঠিক উত্তর দিয়েছেন যে 4,800 শেয়ার তারা বিক্রি করেছিল। সহজ একটা হিসাব, 4,80,000-কে 100 দিয়ে ভাগ করলে আমরা কতটা শেয়ার বিক্রি করেছিল এটা পেয়ে যাই। মানে বাজারে আমাদের আউটস্ট্যান্ডিং শেয়ারের পরিমাণ হচ্ছে 4,800। এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, যে আমরা কমন স্টক অলরেডি কিছু বিক্রি করেছি এবং আমরা অলরেডি 4,800 শেয়ার বিক্রি করেছি, মানে আমাদের আউটস্ট্যান্ডিং শেয়ারের পরিমাণটা 4,800। এটা জানা দরকার। তারপরে এখানে একটা রিটেইনড আর্নিংস এর একটা ব্যালেন্স দেওয়া আছে, 2,94,000 টাকা। আমাদের একটা ইকুইটি সেকশন এখানে তৈরি করে দিয়েছে তারা। এরপরে দেখেন রিকোয়ারমেন্ট এর মধ্যে আমরা চলে যাই। রিকোয়ারমেন্ট এখানে দুইটা। রিকোয়ারমেন্ট এতে বলা হয়েছে কিছু জাবেদা তৈরি করতে। শো দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য ফলোইং ট্রানজাকশন অকার্ড ইন 2016। 2016 সালে যে সকল লেনদেনগুলো হয়েছে ওই লেনদেনগুলোর জন্য জার্নাল এন্ট্রিজ দিতে বলেছে। 1 নম্বরে যেই এন্ট্রিটা ঘটেছে সেটা হচ্ছে 280টা শেয়ার ওয়ার রিপারচেসড ৳1.97 পার শেয়ার। দেখেন, একটু আগে আমরা দেখলাম যে আমরা অলরেডি 4,800 শেয়ার বাজারে বিক্রি করে রেখেছি, তাই না? ওইখান থেকে আমরা কি করছি, 280টা শেয়ার আবার আমরা নতুন করে ফেরত নিয়ে এসেছি, যে আমার শেয়ার আমাকে ফেরত দে। এখন আমরা যখন শেয়ার আমরা ফেরত নিয়ে আসি এটাকে বলা হয় ট্রেজারি স্টক, নিশ্চয়ই। তো আমরা ট্রেজারি স্টক হিসাবে আমরা কিছু শেয়ার কিনে এনেছি, 280টা শেয়ার, এবং এক একটা শেয়ার 97 টাকা করে। তো প্রথমে আমরা এটা জাবেদা দিই। দেখেন আমাদের 1 নম্বর যে জাবেদা দিলাম, যেহেতু আমাদের ট্রেজারি স্টক এসেছে সুতরাং ট্রেজারি স্টক ডেবিট, এবং যেহেতু আমাদের নগদ টাকা চলে গেছে সুতরাং নগদান হিসাব ক্রেডিট। 280টা শেয়ার এবং এক একটা শেয়ার 97 টাকা করে, 27,160 টাকা। সিম্পল। এরপর আমাদের যে 2 নম্বর লেনদেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্যাশ ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার্ড এট টাকা 20 পার শেয়ার। দেখেন, প্রতি শেয়ারে 20 টাকা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। ভাই ভালো মতো খেয়াল করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। বাজারে যত শেয়ার আছে প্রতি শেয়ারে 20 টাকা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঠিক আছে, ডিভিডেন্ড ঘোষণা করলে যাবে দেখি রিটেইনড আর্নিংস ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, এই যাবে আমরা সবাই জানি। এখন টাকার অঙ্কটা কিভাবে আসবে? একটু আগে আমরা জানলাম যে আমাদের বাজারে আউটস্ট্যান্ডিং শেয়ারের পরিমাণ 4800।
এবং ওইখান থেকে আমরা কতটা শেয়ার অ্যাজ এ ট্রেজারি ক্রয় করে এনেছি? 280টা শেয়ার ক্রয় করে এনেছি, তাই না? তাহলে কি আর 4800 শেয়ার রইলো? না। তো 4800 থেকে আমরা 280টা বাদ দিই, তাহলে যতটা শেয়ার আছে প্রতিটা শেয়ারে 20 টাকা করে। সুতরাং আমাদের কত টাকা ডিভিডেন্ড দিতে হবে? 90,400 টাকা। এরপরে দেখি আমাদের 3 নম্বর যে জাবেদা, সেটা হচ্ছে দ্য প্রপোজড ডিভিডেন্ড ওয়াজ পেইড। একটু আগে যে আমরা বললাম যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলাম, ওই ডিভিডেন্ড এখন পেইড করা হচ্ছে। এই ডিভিডেন্ড পেইড করলে যাবেদা কি? ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, মানে আমাদের একটা দায় হ্রাস পেল, এবং ডিভিডেন্ড পেইড করে নিশ্চয়ই নগদ টাকা চলে যায়। নগদান হিসাব ক্রেডিট, যেহেতু এটা ক্যাশ ডিভিডেন্ড, তো নগদান হিসাব ক্রেডিট। আমরা কত টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিলাম? 90,400 টাকা। তো আমরা ওই 90,400 টাকা কি করলাম? পে করে দিলাম। এরপর দেখেন আমাদের 4 নম্বর যে জাবেদা, সেটা হচ্ছে দ্য রিপারচেসড ট্রেজারি স্টক ওয়াজ সোল্ড। একটু আগে দেখেন আমাদের যে 1 নম্বর ট্রানজাকশনটা ছিল, ওইখানে আমরা 280টা শেয়ার অ্যাজ আ ট্রেজারি ক্রয় করে এনেছিলাম। ওই 280টা শেয়ার কি বলছে? দ্য রিপারচেসড ট্রেজারি স্টক ওয়াজ সোল্ড এর টাকা 102। আমরা 102 টাকায় আমাদের শেয়ারগুলো বিক্রি করে দিলাম। কয়টা শেয়ার বিক্রি করেছি? 280টা শেয়ার, তাই না? কজ এই 280টা শেয়ারে তো আমরা রিপারচেস করেছিলাম। তো ঠিক আছে, বিক্রি করে দেই। তবে আমরা 97 টাকা করে এক একটা শেয়ার কিনে এনেছিলাম, ওইটা বিক্রি করছি কত টাকা করে? 102 টাকা করে। ফাইন। এখানে দেখেন 102 টাকা। আমরা যেহেতু ট্রেজারি স্টক বিক্রি করছি, আমাদের নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট। 280টা শেয়ার বিক্রি করছি 102 টাকা করে, তো 28,560 টাকা। আমরা কি বিক্রি করছি? ট্রেজারি স্টক। তো ট্রেজারি স্টক ক্রেডিট। এখন এক একটা ট্রেজারি স্টকের অরিজিনাল ভ্যালু কত? এক একটা ট্রেজারি স্টকের অরিজিনাল ভ্যালু হচ্ছে 97 টাকা করে। তো 280টা ট্রেজারি স্টক বিক্রি করছি 97 টাকা করে, 27,160 টাকা। ওকে, সিম্পল। এরপরে আমরা যে 97 টাকার শেয়ারটা 102 টাকায় বিক্রি করলাম, আমরা 5 টাকা অতিরিক্ত দামে বিক্রি করলাম। আর আমরা জানি অতিরিক্ত দামে বিক্রি করলে এটা কি বলা হয়? পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। ভেরি সিম্পল। যেহেতু অতিরিক্ত দামে বিক্রি করেছি, সুতরাং আমরা অতিরিক্ত কিছু মূলধনও সংগ্রহ করেছি। তো পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। 280, এক একটা শেয়ার কত টাকা বেশি দামে বিক্রি করেছি? 5 টাকা করে, মানে 1400 টাকা। এই ছিল আমাদের 4টা জাবেদা। আপনাদের কাছ থেকে আমি ছোট্ট একটা ব্যাপার জানতে চাইবো যে এই 4টা জাবেদা নিয়ে কার কি প্রশ্ন আছে। দেখেন, যে ভালো মতো জাবেদাগুলো পারবে তার জন্য বাকি অঙ্কটা করা, বাকি টপিকগুলো সলিউশন করা অনেক সহজ হয়ে যাবে। সুতরাং জাবেদার দিকে একটু বেশি গুরুত্ব দিবেন আপনারা। তো আপাতত আপনারা প্রশ্ন করবেন যে এই জাবেদা নিয়ে কার কি প্রশ্ন আছে। একটু আগে কোনো এক ভাই হয়তো প্রশ্ন করেছিলেন যে আম, জসিমউদ্দিন, যে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস কথাটা কি লেখা যায় কিনা। ও না, এটা না, আপনি বলেন নাই, অন্য কে জানে বলেছিল। ও, সাইদ আমার ভাই, যে ট্রেজারি স্টকের ক্ষেত্রে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস এই কথাটা কি দেয়া যায় কিনা। আর না ভাই, আমি এরকম শব্দ দেখি নাই ট্রেজারি স্টকের ক্ষেত্রে। বইয়ের মধ্যে দেখবেন যে ট্রেজারি স্টকের ক্ষেত্রে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস এই কথাটা লেখা নেই। তাহলে লেখছে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। তো আমরা বইয়েরটা এখানে মেনে নিলাম। 2 নম্বর জাবেদায় জাস্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। আর ডিভিডেন্ড ডিক্লেয়ার করার একটা জাবেদা আছে সিম্পল, রিটেন আর্নিংস ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। এখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে, বাজারে যতটা শেয়ার আছে প্রতিটা শেয়ারের জন্য 20 টাকা করে। আমরা প্রথমেই দেখেছিলাম যে আমাদের এখানে 100 টাকা করে এক একটা শেয়ার, 48, 4,80,000 টাকা সংগ্রহ করেছিলাম। মানে আমরা 4800, 4,800 শেয়ার, 4,800 শেয়ার আমরা বিক্রি করেছিলাম আগে। এখন 4,800 শেয়ার থেকে আমরা 280টা শেয়ার কিনে এনেছিলাম। সুতরাং বাজারে তো 4,800 শেয়ার নাই, তাই না? সুতরাং বাজারে কতটা শেয়ার আছে? 4,800 থেকে 280 মাইনাস, তাহলে যতটা শেয়ার থাকে ওইটার প্রতিটা শেয়ারে 20 টাকা করে। না সাইমন আমার ভাই, আপাতত যেই টপিক নিয়ে আলোচনা চলছে আমরা শুধুমাত্র ওই টপিক নিয়ে প্রশ্ন করব। আর জসীমউদ্দিন, রিটেন আর্নিংস ডেবিট কেন? ভাই, আমার যেটা মন চাইবো সেটা ডেবিট হইব, আমার যেটা মন চাইবো সেটা ক্রেডিট হইব। এটা রুলস। জাস্ট একটু মজা করলাম ভাই, না আসলে আমার ইচ্ছা মতো না, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের রুলস। আপনি যখন ডিভিডেন্ড দিবেন, ডিভিডেন্ডটা কোন জায়গা থেকে দিবেন? নিশ্চয়ই আপনার জমানো টাকা থেকে, তাই না?
আপনার যেই ব্যবসায় সঞ্চিতিটা আছে ওই সঞ্চিতি থেকে আপনি ডিভিডেন্ড দিবেন। যদি আপনি ডিভিডেন্ড দেন তাহলে আপনার সঞ্চিতি বাড়ে না কমে? নিশ্চয়ই আপনার সঞ্চিতিটা কমে যায়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সুতরাং এই জন্য রিটেন আর্নিংস ডেবিট। আবার যদি আপনার মালিকানা সত্ত্ব কোনো কারণে বৃদ্ধি পায়, রিটেন আর্নিংসটা বৃদ্ধি পায়, তাহলে রিটেন আর্নিংসটা ক্রেডিট দিকে যাবে। আমরা জানি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট দিকে যায়, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ওটা ডেবিট দিকে যায়। ওকে, জসিমউদ্দিন ভাই, আপনার বেসিক নলেজ আরো একটু ইমপ্রুভ করা দরকার। আহ, দেখেন, রিটেন আর্নিংস একটা মালিকানা সত্ত্ব। এটা একটা 9-10 এর টপিক, সাধারণ সঞ্চিতি। এটা একটা মালিকানা সত্ত্ব, এটা একটা খরচ বা আয় কিছুই না ভাই। ওকে, তো আপাতত যেহেতু আমাদের জাবেদাগুলো নিয়ে তেমন কোনো প্রশ্ন নাই, সুতরাং আমরা আমাদের সেকেন্ড যে রিকোয়ারমেন্ট সেখানে চলে যাই। আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টটা কি দেখেন, বি নম্বর, খেয়াল করেন। এই যে একবারে শেষের দিকে নিচে বি নম্বর, নেট ইনকাম আর্নড ইন 2016 ওয়াজ টাকা 94,000। 2016 সালে নেট ইনকাম আর্নিং করেছে 94,000 টাকা। করুক না ভাই, আমার কি। প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট। ওই যে আমাদের একটা স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন তৈরি করতে বলছে ডিসেম্বর 31, 2016। এখন স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন, একটু আগে কিন্তু আমাদের যে ম্যাথটা করছিলাম ওইটার স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন ছিল না, তাই না? তো ভাই আমরা এটা করতে পারিনি, আপনাদেরকে দেখাইতে পারি নাই। মুখে মুখে বুঝাই দিলে আপনাদের জন্য কষ্ট হবে, তাই আমি এটা আর আনলাম না কথাটা। কিন্তু এই ম্যাথের অ্যান্সারটা আমার কাছে আছে। কোথায় গেল? হোয়ার ইজ ইট? ওকে, এখানে আছে। আমাদেরকে বলছে স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন প্রস্তুত করতে। এখন স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনের যে রুলস, সেটা কি? টোটাল ক্যাপিটাল প্লাস রিটেইনড আর্নিংস মাইনাস ট্রেজারি স্টক, তাই না? এখন আমার টোটাল ক্যাপিটাল কিভাবে বের করে? আমরা অরিজিনাল যে মূলধন সংগ্রহ করেছি কমন স্টক বিক্রি করে বা প্রিফার্ড স্টক বিক্রি করে ওইটা, আর যদি আমরা অতিরিক্ত কোনো মূলধন সংগ্রহ করে থাকি, যেমন আমরা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, কোনো সাধারণ শেয়ার বিক্রি করে কমন স্টক বিক্রি করে যদি কোনো পেইড ইন ক্যাপিটাল থাকে, অগ্রাধিকার শেয়ার বিক্রি করে যদি কোনো পেইড ইন ক্যাপিটাল থাকে, অথবা ট্রেজারি স্টক বিক্রি করে যদি কোনো পেইড ইন ক্যাপিটাল থাকে, তাহলে ওইটাও কি এই মূলধনের সাথে যোগ হবে, পেইড ইন ক্যাপিটালে চলে আসবে। এইবার খেয়াল করে দেখেন, আমার কাছে কমন স্টক 100 টাকা করে এক একটা কমন স্টক ছিল, তাই না? আর 8,000 শেয়ার ছিল আমার অথরাইজড। ভালো মতো খেয়াল করেন, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আমার ভিডিও দেখেছেন তারা এই লাইনটা বুঝবেন, যারা দেখেন নাই তারা বুঝবেন না, স্বাভাবিক। আমি তাদের জন্য ব্যাখ্যা করতে যাব না, কারণ এখানে আমি ক্লিয়ার ব্যাখ্যা করেছিলাম কথাগুলো। অথরাইজড, ইস্যুড, আউটস্ট্যান্ডিং, এই সিরিয়ালে আসে, তাই না? তো আমার কাছে 8,000 শেয়ার অথরাইজড ছিল। তো প্রথমে লিখলাম অথরাইজড, তারপরে কি ইস্যুড, তারপরে আউটস্ট্যান্ডিং। আচ্ছা, আমাদের কাছে কতটা শেয়ার আউটস্ট্যান্ডিং ছিল? এখানে খেয়াল করে দেখেন, 100 টাকা করে এক একটা শেয়ার, 4,80,000 টাকার মূলধন, মানে 4,800 শেয়ার আমাদের আউটস্ট্যান্ডিং ছিল। মানে আমরা 4,800 শেয়ার ইস্যু করেছিলাম এবং 4,800 শেয়ারই আউটস্ট্যান্ডিং ছিল। ভালো মতো খেয়াল করেন। এরপরে এইখানে দেখেন, এই যে 1 নম্বর লেনদেনে আমরা 280টা শেয়ার বাজার থেকে কিনে আনলাম, আমাদের কোম্পানিতে ব্যাক করলাম। তাহলে কি আমাদের বাজারে আর 4,800 শেয়ার রইলো? না, রইলো না। আমাদের 4,800 থেকে বাজারে 280টা কমে গেল। তাহলে আমাদের আউটস্ট্যান্ডিং এর পরিমাণ কত? 4,800 মাইনাস 280, তাই না? আবার দেখেন 4 নম্বর লেনদেনে ওই যে 280টা শেয়ার আমরা কিনে এনেছিলাম, ওই 280টা আবার বাজারে বিক্রি করে দিলাম। একটু আগে আমাদের 4,800 শেয়ার বাজারে ছিল, ওইখান থেকে আমরা 280টা আমাদের বাজার থেকে ব্যাক করেছিলাম আমাদের ব্যবসায়, আমাদের কোম্পানিতে। পরবর্তীতে আবার ওই 280টা শেয়ার আমাদের আবার বাজারে বিক্রি করে দিলাম। তাহলে আমাদের বাজারে কিন্তু ওই 4,800 শেয়ারই রইল। আমাদের যে বাজারে 4,800 শেয়ার ছিল আউটস্ট্যান্ডিং, এখন ওই 4,800 শেয়ারই বাজারে শেষে রইল। এই জন্য দেখেন 4,800 শেয়ার ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং, কারণ 4,800 শেয়ার আগে ছিল, এখনো কত আছে? 4,800 আছে।
আমাদের কোনো শেয়ার কিন্তু আর আমরা ফেরত আনি নাই। যেটা ফেরত আনছিলাম ওইটা কিন্তু আবার বাজারে ব্যাক করে দিয়েছি। সুতরাং আমাদের 4,800 যেটা ছিল ওইটা কিন্তু এখনো 4,800ই আছে, না কম না বেশি। এই জন্য দেখেন, যতটা আউটস্ট্যান্ডিং থাকবে, যেহেতু 4,800 শেয়ার আউটস্ট্যান্ডিং, সুতরাং এক একটা শেয়ার 100 টাকা করে, আমাদের মূলধনের পরিমাণ কত? 4,80,000। সিম্পল একটা কথা। ওকে, এবার আমাদের দেখতে হবে যে জাবেদার মধ্যে কোনো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস আছে কিনা। জাবেদার মধ্যে যতগুলো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস থাকবে সবগুলো আমরা আমাদের ওইখানে নিয়ে আসব। দেখেন, একটা মাত্র পেইড ইন ক্যাপিটাল আছে ট্রেজারি স্টকের মাধ্যমে, তাই না? তো এই জন্য এটা আমরা এখানে নিয়ে আসলাম, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। তাহলে আমাদের মোট পেইড ইন ক্যাপিটাল কত হলো? 4,81,400 টাকা। তো আমাদের টোটাল ক্যাপিটাল পেলাম, তাই না? এখন টোটাল ক্যাপিটালের সাথে আমাদের কি করতে হবে? রিটেইনড আর্নিংস যোগ করতে হবে। এখন রিটেইনড আর্নিংস কোনটা যোগ করব? রিটেইনড আর্নিংস এর এন্ডিং ব্যালেন্সটা যোগ করব। আমাদের এখানে প্রশ্নের মধ্যে রিটেইনড আর্নিংস এর একটা বিগিনিং ব্যালেন্স কিন্তু দেওয়া আছে। এই যে রিটেইনড আর্নিংস, এটার একটা বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে 2,94,000 টাকা। এখন এটাও তো আমরা অ্যাড করতে পারবো না, আমাদের ওইখানে দেখাতে হবে রিটেইনড আর্নিংস এর একটা এন্ডিং ব্যালেন্স। এখন রিটেইনড আর্নিংস এর এন্ডিং ব্যালেন্সটা কিভাবে বের করে? সিম্পল প্রসেস, কোনো জটিল কিছু না। আমাদের বিগিনিং এ কত ছিল? 2,94,000 টাকা, তাই না? ফাইন। আমাদের দেখেন নিচে একটা দেখাইছি ক্যালকুলেশন অফ রিটেইনড আর্নিংস। আমাদের ওপেনিং ব্যালেন্স কত ছিল? 2,94,000 টাকা, যেটা প্রশ্ন দেওয়া ছিল। এবং আমাদের নেট ইনকাম কত? 94,000 টাকা। সুতরাং নিশ্চয়ই আমাদের মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাবে, যেহেতু আমাদের কি নেট ইনকাম হয়েছে। তো আমরা ওপেনিং যে ব্যালেন্স ছিল রিটেইনড আর্নিংস এর, ওইটার সাথে নেট ইনকামটা যোগ করলাম। এবং মনে আছে আমরা কিছু ডিভিডেন্ড পেইড করেছিলাম, সুতরাং আমরা ডিভিডেন্ড পেইডটা মাইনাস করে দিলাম। রিটেইনড আর্নিংস এর এন্ডিং ব্যালেন্স বের করার সিম্পল একটা কনসেপ্ট, যে বিগিনিং ব্যালেন্সটা থাকবে ওইটার সাথে যদি কোনো নেট ইনকাম থাকে তাহলে প্লাস করব, আর যদি নেট লস থাকে তাহলে তো মাইনাস করব, এবং যদি কোনো ডিভিডেন্ড পেইড করে থাকি তাহলে ওইটাও কি করব? মাইনাস করে দেব। এখানে আমরা ওপেনিং ব্যালেন্সের সাথে নেট ইনকামটা যোগ করলাম এবং ডিভিডেন্ড পেইডটা মাইনাস করলাম, এবং আমাদের যেই রিটেইনড আর্নিংস এর যে এন্ডিং ব্যালেন্স 2,97,600, এইটা আমরা এখানে যোগ করলাম। রিটেইনড আর্নিংসটা কি করতে হয়? যোগ করতে হয়। এই 2,97,600 আমরা যোগ করলাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ইকুইটি সেকশন কমপ্লিট, কিন্তু কমপ্লিট না, রুলস অনুযায়ী কমপ্লিট না। এখন আমাদের কি করতে হয়? টোটাল ক্যাপিটালের সাথে রিটেইনড আর্নিংস যোগ করতে হয়, আর ট্রেজারি স্টক বাদ দিতে হয়। এখন ট্রেজারি স্টক তো নাই, কিভাবে বাদ দিব? কেন নাই এটা আমি একটু দেখাই দিই। আমরা 27,160 টাকার ট্রেজারি স্টক ক্রয় করে এনেছিলাম। এক নম্বর যে জাবেদা ছিল আমাদের, 27,160 টাকার ট্রেজারি স্টক আমরা ক্রয় করে এনেছিলাম। এবং আমাদের যে 4 নম্বর জাবেদা, এখানে 3 না হয়ে 4 হবে, আমরা 27,160 টাকার ট্রেজারি স্টক আবার বিক্রি করে দিয়েছি। যত টাকা ট্রেজারি স্টক আমরা কিনে এনেছিলাম ঠিক তত টাকা ট্রেজারি স্টক আমরা বিক্রি করে দিয়েছি। সুতরাং আমাদের হাতে কিন্তু আর কোনো ট্রেজারি স্টক রইল না। সিম্পল একটা কথা। যদি আমাদের হাতে কোনো ট্রেজারি স্টক থাকতো তাহলে আমরা এখান থেকে কি করতাম? ট্রেজারি স্টকটা মাইনাস করে দিতাম। যেহেতু আমাদের হাতে কোনো ট্রেজারি স্টক নাই, সেহেতু মাইনাস করার কিছু নাই। 27,160 টাকার কিনে এনেছিলাম, 27,160 টাকার বিক্রি করে দিয়েছি। সুতরাং আমাদের হাতে কোনো ট্রেজারি স্টক নাই, এই জন্য আমরা এখানে মাইনাস করেও দেখাই নাই। সিম্পল একটা কথা। আমাদের ইকুইটি সেকশন প্রস্তুত করা নিয়ে স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা হয়। যদি আমাদের প্রথম অঙ্কের অ্যান্সারটা থাকতো তাহলে আপনাদের জন্য আরো সহজ হইতো। তবে ওইটা এখন আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। যদি কেউ হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারে ভালো মতো, প্রথম যে অঙ্কটা, ওই অঙ্কের স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন যদি কেউ প্রস্তুত করে আমাকে দেখাতে পারে, যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবে খাতায় করে, তাদেরকে আমি এই অধ্যায়ের একটা সাজেশন পিডিএফ দিয়ে দিব। যদি ওই প্রথম অঙ্কের যেই ইটা ছিল স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন কেউ যদি প্রস্তুত করে দেখাতে পারে আমাকে খাতায় করে, তাহলে এই অধ্যায়ের যে পিডিএফ ফাইল সাজেশনের, ওইটা আমি তাদেরকে দিয়ে দিব। এবং ইনশাআল্লাহ ওইখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আপনাদের কাছে আমি জানতে চাইবো,
যে ওয়াসিফা, তাহলে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক কেন প্লাস হলো? কই প্লাস হয়েছে ভাই? আমি তো এখানে দেখছি না কেন প্লাস। ওইটা ওইটা তো অতিরিক্ত মূলধন। ওটা তো রুলস এর মাধ্যমে আসে যে প্রথমত অরিজিনাল যত টাকা মূলধন সংগ্রহ করেছি ওইটার সাথে আমাদের অতিরিক্ত যে মূলধনটা সংগ্রহ করবো ওইটা প্লাস হবে। এখানে কিন্তু ট্রেজারি স্টকের অরিজিনাল টাকা আসে নাই, আমরা যে অতিরিক্ত টাকা সংগ্রহ করেছিলাম ট্রেজারি স্টকের মাধ্যমে ওইটা এখানে আসবে। সাইমন আমার ভাই, সিম্পল কমন সেন্স ইউজ করবেন, তাহলে দেখাইতে পারবেন। এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম যে কিভাবে দেখাইবেন। এই স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই ম্যাথটা নিয়ে? ওই যে বললাম না ভাই, মিনিমাম কমন সেন্স ইউজ করতে হবে। মেহেদি শুভ ভাই, আমার মন চায় না কমে না, আমার মন চাইলে কমবে, আমার মন চাইলে বাড়বে। দেখেন ভাই, 4,800 শেয়ার কেন কমবে, তাই না? আমার কাছে 4,800 শেয়ার ছিল, এর মধ্যে আমরা 280টা শেয়ার আবার বাজার থেকে কিনে আনছি, তাহলে তার বাজারে 4,800 শেয়ার রইলো না, তাই না? আবার দেখেন 4 নম্বর যে লেনদেন, ওইখানে আমরা 280টা শেয়ার আবার বাজারে ছেড়ে দিছি। আপনার একটা ফার্ম আছে, ফার্মে 200 মুরগি আছে, 200 মুরগি থেকে আপনি 100 মুরগি ওই মাঠে ছাড়লেন একটু ঘুরে ফিরে খাক, পোকামাকড় ধরে খাক। তো আপনার ফার্মের ভেতরে কয়টা মুরগি রইলো? 100টা মুরগি। আবার সন্ধ্যার সময় ওই যে 100টা মুরগি আপনি কিসে ছাড়ছিলেন, মাঠে ছাড়ছিলেন, ওইটা আবার ফেরত আনলেন খোয়ারের মধ্যে। তো আপনার কি ওই যে ফার্মে যতটা মুরগি ছিল অতটাই তো রইলো, না কমছে না বাড়ছে? এখানে তেমনটাই হয়েছে। 4,800 শেয়ার বাজারে ছিল, ওইখান থেকে 280টা আমরা কিনে আনছি, আবার 4 নম্বর লেনদেনে কি করছি, ওইটাই বাজারে বিক্রি করে দিছি। সুতরাং সমতা বিধান, 4,800 শেয়ার বাজারে ছিল, ওই 4,800 শেয়ারই বাজারে রয়ে গেল। গাইজ আমরা এখানে 5 মিনিটের মতো থাকবো, আর আপনাদের এই ম্যাথ রিলেটেড যে প্রশ্নগুলো আছে ওইটা আপনারা করবেন প্লিজ। আচ্ছা, যে কথা আমি বলি, যে এখানে যেই ম্যাথটার হোমওয়ার্ক আপনাদেরকে আমি দিলাম, এই যে প্রবলেম 5 এখানে লেখা আছে, এই ম্যাথটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, যাতে এই ম্যাথটা থেকে আপনারা ওই স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন প্রস্তুত করতে পারেন এবং প্রস্তুত করে আমাকে দেখাতে পারেন। নেট ইনকাম দেওয়া থাকবে, আর যদি দেওয়া না থাকে তাহলে জিরো। বিগিনিং ব্যালেন্সের সাথে নেট ইনকাম জিরো যোগ করবেন এবং ডিভিডেন্ড পেইড মাইনাস করবেন, বাস হয়ে গেল। যেটা নাই সেটা শূন্য। পিক ক্লিয়ার না হলে আর কি করার ভাই, আমার তো কিছু করার নাই। তবে আপনারা চাইলে ভিডিও কোয়ালিটি আপনারা বাড়ায় নিতে পারেন, ভিডিও কোয়ালিটি বাড়ানো যায়, দেখবেন এইচডি করে নেওয়া যায়, 720 করে নেওয়া যায়। আপনারা হয়তো ভিডিও কোয়ালিটি লো করা আছে, দ্যাটস ওয়াই হয়তো পিক ক্লিয়ার না। আপনারা যখন লাইভ গুলো দেখবেন তখন আপনারা কোয়ালিটি হাই করে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। সিম্পল একটা কনসেপ্ট। প্রথমত আমার ইউটিউবের ভিডিওস গুলো দেখেন, তাহলে আপনারা এই স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন কিভাবে প্রস্তুত করে সহজেই বুঝবেন। টোটাল ক্যাপিটাল প্লাস রিটেইন আর্নিংস মাইনাস ট্রেজারি স্টক,
এখান থেকে আমি দেখাই দিই আপনাদেরকে। ঠিক আছে, টোটাল ক্যাপিটালটা কিভাবে পাবো? আমরা কমন স্টক বিক্রি করে কত টাকা ক্যাপিটাল সংগ্রহ করেছি? 2 লাখ। আবারও কমন স্টক বিক্রি করে জুলাইয়ের 1 তারিখে কত টাকা সংগ্রহ করেছি? 50,000। এরপরে কিন্তু আর কোনো কমন স্টক বিক্রি করি না, তাহলে কমন স্টক বিক্রি করে কত টাকা মূলধন সংগ্রহ করছি? 2.5 লাখ। এখন দেখবো যে অতিরিক্ত মূলধন সংগ্রহ করছি কিনা। দেখেন, কমন স্টক বিক্রি করে অতিরিক্ত মূলধন সংগ্রহ করছি 1,20,000। আবার কমন স্টক বিক্রি করে অতিরিক্ত মূলধন সংগ্রহ করছি 32,500। নিচে দেখেন ট্রেজারি স্টক বিক্রি করে অতিরিক্ত মূলধন সংগ্রহ করছি 4,000। তো এই তিনটাও কি হবে? টোটাল ক্যাপিটাল বের করার জন্য যোগ হয়ে যাবে। তো আমরা টোটাল ক্যাপিটাল পেলাম। ওইটার সাথে আমাদের রিটেইন আর্নিংসটা যোগ করতে হবে। প্রশ্নের মধ্যে কিন্তু রিটেইন আর্নিংস দেওয়াই আছে। দেখুন রিটেইন আর্নিংস কত? 1,35,000 টাকা। এটা আমরা যোগ করে দিব মাইনাস ট্রেজারি স্টক। ভালো মতো খেয়াল করেন, আমাদের ট্রেজারি স্টক কিনে আনছিলাম 90,000 টাকার, এখান থেকে বিক্রি করছি কত? 36,000 টাকা। তাহলে আমার ট্রেজারি স্টক কত রইল? ভেরি সিম্পল, 90 থেকে 36 মাইনাস করলেই পাওয়া যায়। সাইদ আমার ভাই, ছোট্ট একটা মোটিভেশনাল স্টোরি শেয়ার করি আপনাদের সাথে। লাস্ট কথায়, এখানে যারা যারা আছেন, আমি যখন এই ভিডিওস গুলো দেওয়া শুরু করলাম ইউটিউবে, তখন উদ্দেশ্য একটাই ছিল, যে পোলাপান গুলি যাতে শিখতে পারে। অ্যান্ড যেখানে ভালো টিচাররা শিখাইতে পারছে না, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলিতে ভালো টিচারগুলি নাই, ওইখানে তারা ভালো মতো শিখতে পারে না। তো ওই পোলাপান গুলো যাতে শিখতে পারে, এবং যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তারাও যাতে শিখতে পারে, এই একটা প্ল্যান করে আমি আমার ক্লাসগুলো শুরু করি। দেন আপনাদের অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করেন, তাদের ফিনান্সিয়াল সমস্যা আছে বা বাসা থেকে বের হয়ে পড়তে পারেন না। তো তাদের অনেক সমস্যা ছিল। তো আমি চিন্তা করলাম না, কিছু করা দরকার। ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কিছু করা দরকার। তো এই জন্য আমি ভিডিওস গুলো কন্টিনিউ করলাম। বাট আমার ইউটিউব থেকে কিন্তু কোনো আর্নিং হইতো না, কজ আমার ইউটিউবের মনিটাইজেশন আমি অন করি নাই, করতে পারিও নাই। তো ওইখানে আমার ইউটিউবের আর্নিং ছিল জিরো। বাট আমার খাটনি অনেক ছিল। যতই আমি ভিডিওস দিতে চাই আমাকে হিউজ পরিমাণ মেহনত করতে হইতো, এগুলো নিয়ে ভাবতে হইতো, প্রেজেন্টেশন তৈরি করতে হইতো, রেকর্ডিং করতে হইতো, ভিডিও এগুলো ক্রিয়েট করতে হইতো, আপলোড করতে হইতো। একটা লং একটা সময় লাগতো। বাট আমার আর্নিং ছিল জিরো। কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে পোলাপান গুলি যাতে এখান থেকে কিছু শিখতে পারে। তো এই যে একটা সিম্পল উদ্দেশ্য, মোটিভ ছিল যে যাতে পোলাপান গুলির কিছু হেল্প হয়। আমার আর্নিং কিছুই ছিল না এখান থেকে, ইউটিউবের এই ভিডিওস দিয়ে আমার 1 পয়সাও আর্নিং ছিল না। বাট দ্য ফ্যাক্ট, আমি মানুষের জন্য কিছু চিন্তা করছিলাম যে তাদের জন্য কিছু করব, এই ফলটা আমার পরবর্তীতে রিটার্ন আসছে। আমি যে মেহনতটা করছি মানুষের জন্য, এইটা আমার জন্য রিটার্ন করছে। আর রিটার্নটা হিউজ। একটা এভারেজ যে স্যালারি মানুষ আর্ন করে, আপনারা যেই স্যালারির জন্য পড়াশোনা করছেন, যে এই পরিমাণ একটা স্যালারির জব পাইলে আমার জন্য ভাই ভালো হয়, তো ওই পরিমাণ আর্নিং আমি গত 2 বছরে এই কিং ক্লাসেসের উছিলায়, যে আল্লাহ তাআলার দয়াতে এই কিং ক্লাসের উছিলায় আমি করতেছি। প্রথম উদ্দেশ্যটা এটাই ছিল যে পোলাপানের যাতে কিছু হেল্প হয়, যাতে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা টাকা পয়সা খরচ না করেই পড়াশোনা করতে পারে। তো এই একটা উদ্দেশ্য নিয়ে আমি আমার কাজটা শুরু করছিলাম। এর বেনিফিটটা দেখেন, আমি আর্ন করছি, এবং আর্ন করছি আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা ভালো আর্নিং। এবং ইনশাআল্লাহ আগামীতে আরো আর্ন করবো যদি আপনারা সাথে থাকেন এবং আপনারা এইভাবে প্রমোট করতে থাকেন কিং ক্লাসেসকে। তো ভাই আপনার উদ্দেশ্যটা ভালো থাকতে হবে। আমার মনে হয় যে আমি যেই উদ্দেশ্যটা নিয়ে কাজটা শুরু করছিলাম, ওই উদ্দেশ্যের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে বরকত দিয়েছে, এবং আমার ইউটিউব থেকে প্রথম 1.5 বছর 2 বছর কোনো আর্নিং না হলেও, 1 টাকাও আর্নিং ছিল না। বাট দ্য ফ্যাক্ট এখন আমার আর্নিং যথেষ্ট হচ্ছে, ইউটিউব থেকে কোনো আর্নিং নাই। বাট দ্য ফ্যাক্ট এই কিং ক্লাসেস উসিলায় আমি যে আপনাদেরকে পেইড কোর্সেস করাই বা বিভিন্ন আমি ওয়েবসাইটে কোর্স দিয়েছি, ওইখান থেকে আমি আর্নিং করছি। সো ভাই আপনার উদ্দেশ্যটা সঠিক রাখবেন, এন্ড মানুষের আপনার স্বার্থের জন্যই করবেন, সবকিছু স্বার্থের জন্যই করবেন ভাই। আমরা কেউ স্বার্থপর ছাড়া না। শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে স্বার্থহীন ভাবে দিয়ে যাচ্ছে, এবং সবসময় দিয়েছে, এবং ইনশাআল্লাহ আগামীতেও দিবেন। আমরা মানুষ কেউ আমাদের স্বার্থের ঊর্ধ্বে না।
তবে আমাদের স্বার্থের মধ্যে যাতে অন্যের স্বার্থটা ইনক্লুডেড থাকে, অন্যের উপকারটা যাতে ইনক্লুডেড থাকে। শুধুমাত্র নিজের স্বার্থের সময় আমরা কাউকে চিনলাম এবং এর স্বার্থের বাইরে কাউকে চিনলাম না, তাকে ভুলে গেলাম, ওই ধরনের মানুষগুলোর জন্য আই ডোন্ট নো কি হবে। বাট যারা নিজের স্বার্থের মধ্যে অন্যের স্বার্থটাকে ইনক্লুড রাখে, তারা ভালো কিছু পায়। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আমি জাস্ট এই চিন্তাটাই করেছিলাম যাতে পোলাপান যাতে ভালো কিছু পায়, আর ওইটার রিটার্নটা আমি খুব ভালো মতো পাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো মতো পাচ্ছি। সো আমি চাইবো আপনারা এইভাবেই সাথে থাকেন, অ্যান্ড ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। আনুখি, সাবাহ, একটু কষ্ট করেন, খোঁজেন, দেখেন। আপনাদের একটা সমস্যা আছে, আপনাদেরকে সবকিছু হাতে তুলে দিতে হয়, বা একটা কথা আছে না যে সবকিছু মুখে তুলে খাওয়াই দিতে হয়। এটা ঠিক না। কিছু কষ্ট করেন। সিম্পল একটা ফ্যাক্ট, পেজে সিম্পল হোয়াটসঅ্যাপ অপশন আছে। পেজে যেমন ইনবক্সে নক করার অপশন আছে, তেমন পেজে হোয়াটসঅ্যাপে নক করার অপশন আছে। অনেকে আছেন, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে অনেকে আছে পেজের পোস্ট পড়েই না। পেজে আমি পোস্ট করে রাখছি, পোস্টগুলো পড়েই না। পোস্ট না পড়ে তারা আমাকে এসে জিজ্ঞাসা করে, ভাই এটা কেমনে হইলো, ওইটা কেন, আপনি এটা একটু বুঝাই বলেন। আরে ভাই, আমি পোস্ট করে রাখছি, পেজে আমি সবকিছু ডিটেলস ব্যাখ্যা করে পোস্ট করে রাখছি, না তারা পোস্ট করবে না। ভাই আপনি আমার বুঝান, হবে আমার কোনো কাজ কাম নাই, আমি আপনার বসে বসে বুঝাই। এগুলি টোটালি ইডিওটিক ব্যাপার স্যাপার। আপনি যদি মেহনত না করেন ভাই, তো ভাই আপনার জন্য এটা খারাপ। অবভিয়াসলি আপনাকে মেহনত করতে হবে। এটা ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। সো গাইজ, আমাদের আজকের ক্লাস এখানে শেষ করি। তবে সর্বশেষ কথা এটাই বলবো যে নিজের স্বার্থের মধ্যে অন্যের স্বার্থটা ইনক্লুডেড রাখেন, কাজে দিবেন ইনশাআল্লাহ। এবং স্বার্থের বাইরে মানুষের সাথে সম্পর্ক রাখেন। যদি ভালো কিছু করতে চান, তাহলে স্বার্থের বাইরে মানুষের সাথে সম্পর্ক রাখেন, অ্যান্ড নিজের স্বার্থ হাসিল না হলেও অন্যের উপকার করতে থাকেন। এর রিটার্নটা পাবেন। পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমাকে বললাম, এর রিটার্নটা ভালো মতো পাবেন। তো ভাই আজকে আমরা এখানে বিদায় নেই। ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।